বিগ ব্রেকিং, বড় খবর দেব আপনাদের, যে খবর শোনার পর আপনিও বলবেন যে উন্নয়নের উড়ান এবার বাধাহীন। উন্নয়নের উড়ান বাধাহীন কেন বলছি আমরা? বিগ ব্রেকিং, বড় খবর। নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক রয়েছে। কৌশিক, তুমি একেবারেই ঠিকই বলেছো, উন্নয়নের উড়ান এবার বাধাহীন। কারণ কলকাতা বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যে মসজিদ ছিল, সেই মসজিদটিকে অবশেষে সরানোর সিদ্ধান্ত নিয়েছে এই সরকার, বিজেপি সরকার। অবশেষে এই জট কাটতে চলেছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে যে মসজিদ, সেই মসজিদটিকে সরানো হবে। এবং এই জটটা কিন্তু তুমি জানো দীর্ঘদিনের জট। এর মাঝে বহু সরকার গেছে, বিভিন্ন দলের সরকার গেছে, কিন্তু কোনো সরকারই এ বিষয়ে সদর্থক পদক্ষেপ করেনি। যা এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিমানবন্দরের, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যে মসজিদ রয়েছে, সেই মসজিদটিকে সরানো হবে। কৌশিক, যখন তুমি বলছোই তাহলে তুমি বলছিলে এতদিন এত সরকার গিয়েছে, এত সরকার এসেছে, কোনোদিন এই সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। এবার এই সরকার আসার পরেই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শোনাতে চাইব। এখানে বাউন্ডারি ওয়াল ক্লোজ করা যাচ্ছে না, আরো দুটো রানওয়ে নন ফাংশনিং। মোদিজি এত টাকা দিয়েছেন, তার কারণ ওনারা জানিয়েছেন রিলোকেশন অফ মক্স লোকেটেড অ্যাট সেকেন্ডারি রানওয়ে 19-R। এটাকে রিলোকেট করতে কেন আপনারা পাচ্ছেন না? নয় নেগোসিয়েশন, নয় ডিসকাশন, নয় লিগেল। কোন পদ্ধতিতে করবেন আমরা জানি না। আজকে একটা মাত্র রানওয়ে ফাংশন করছে কলকাতাতে, কেন এটাকে ক্লোজ করছেন না? তাহলে এত টাকা ইনভেস্ট করে আরো দুটো রানওয়ে কেন বানিয়েছেন? আমরা এটা করাবই, আপনারা শুনলে ভালো, না শুনলে এরপরে উপরে উঠবো না। এই গেটের এখানে শতরঞ্জ পেতে বসে থাকবো। দেশের সুরক্ষা এবং এই এয়ারপোর্টে 3টি রানওয়ে চালু করার জন্য কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মোদিজি টাকা দিয়েছেন, ভারত সরকার টাকা দিয়েছেন, কেন হবে না? কৌশিক, ওভার টু ইউ, তুমি বলছিলে। একদমই তাই। আমি তোমাকে গ্রাফিক্যালি দেখাবো অতনু, আমাদের দর্শকদের জন্য আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সেটা একবার দেখে নাও কীরকমভাবে আন্তর্জাতিক বিমানবন্দর, তার মধ্যে কীরকমভাবে মন্দির। এই হচ্ছে দেখতে পাচ্ছ বিমানবন্দরের বাউন্ডারি ওয়াল। এই হচ্ছে বিমানবন্দরের বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালের ভিতরে হচ্ছে মসজিদ। এই হচ্ছে মসজিদ, বাঁকড়া মসজিদ, যেই মসজিদকে অনেকে বলেন গৌরীপুর জামে মসজিদ বা বাঁকড়া মসজিদ। এই হচ্ছে বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালের 150 মিটার ভিতরে এখানে রয়েছে মসজিদ। এই 150 মিটার ভিতরে মসজিদ থাকার ফলে কোথায় সমস্যা? এই হচ্ছে বিমানবন্দরের ভিতর দুটো রানওয়ে, এটা হচ্ছে প্রাইমারি রানওয়ে, এটা হচ্ছে সেকেন্ডারি রানওয়ে। প্রাইমারি রানওয়েটা দেখো কতটা লম্বা, কিন্তু সেকেন্ডারি রানওয়েটা দেখো এখানে এসে থেমে গেছে। কারণ এই সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার ভিতরে এই মসজিদ। এই মসজিদ যদি এখানেই থাকে তাহলে রানওয়ে এত দূর আসবে কি করে? তাই এই মসজিদ সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে এই সেকেন্ডারি রানওয়েকে লম্বা করা যায়। প্রাইমারি রানওয়ে যতটা লম্বা তুমি দেখতেই পাচ্ছ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, সেকেন্ডারি রানওয়ে কিন্তু এখানে এসে থামাতে হচ্ছে। কারণ এই ফলে ফাইনাল যে টাচডাউন সেকেন্ডারি রানওয়ে, সেটা কিন্তু 88 মিটার পিছনে নিয়ে যেতে হয়েছে। সেকেন্ডারি রানওয়েতে এসে বিমান যেখানে থামার কথা, সেইখানে না করে 88 মিটার পিছনে এসে বিমান থামে, কারণ সামনেই রয়েছে মসজিদ। এবং সেকেন্ডারি রানওয়ে থেকে এই মসজিদের দূরত্ব মাত্র 165 মিটার। আরেকবার বলি অতনু, এই হচ্ছে বিমানবন্দরের বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতরে মসজিদ, আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে মসজিদ। কতটা ভিতরে? 150 মিটার ভিতরে। এই হচ্ছে বাঁকড়া মসজিদ। এই মসজিদটা কোথায় রয়েছে? ঠিক সেকেন্ডারি রানওয়ে যেটা, তার ঠিক সামনে, যার মধ্যে দূরত্ব হচ্ছে সেকেন্ডারি রানওয়ে থেকে মসজিদের দূরত্ব 165 মিটার। এই মসজিদটি সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই যে মসজিদটি, তার জন্য বিমান ওঠানামায় সমস্যা হতো। আচ্ছা, পাইলটদের কতটা সমস্যা হতো জানা যাক। কৌশিক যেমন আমার সঙ্গে রয়েছেন পাইলট সুমন্ত রায়চৌধুরী। মিস্টার রায়চৌধুরী, বিমান ওঠানামার সময় পাইলটদের কতটা সমস্যা হতো বা হয় এখনো? নমস্কার।
এটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সরকারের তরফ থেকে আমার মনে হয়, এবং এটা 80 বছর আগেই করা উচিত ছিল যখন আমরা স্বাধীনতা পেয়েছি। কোনো এয়ারপোর্টের ভিতরে কোনো রিলিজিয়াস স্ট্রাকচার্স থাকার কোনো দরকারই নেই, সে মুসলিম হোক হিন্দু হোক, যে কোনো স্ট্রাকচার্স, এয়ারপোর্ট হ্যাজ টু বি এয়ারপোর্ট। সেখানে আমাদের তরফ থেকে খুবই অসুবিধা হতো এবং সেফটির দিক থেকে এটা খুব বিপজ্জনক। আমরা যদি শর্ট ল্যান্ডিং করি 1-9 রাইট রানওয়েতে, তাহলে ওটার উপরে ক্র্যাশ করতাম। যদি 01 লেফটে আমরা যদি ল্যান্ড করি আর ওভাররান হয়, তাহলেও ওটার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল এবং তাতে অনেক মানুষের হতাহত হতো, যাত্রীগণদেরও এর মধ্যে দুর্ঘটনার পড়ার সম্ভাবনা ছিল। সুতরাং এটাতে আর মেইন রানওয়ে যদি কোনো সময় ব্লকড হয় বা কোনো সময় মেনটেন্যান্সের জন্য বন্ধ করা হয়, তাহলে এই রানওয়েটা খুবই ছোট। এবং আমার মনে আছে 90s আমাদের একটি ফকার এয়ারক্রাফট আটকে গেছিল, ব্লক করে দিয়েছিল মেইন রানওয়ে। আর সেকেন্ডারি রানওয়েতে এয়ারবাস 300 টেক অফ করার সময় 01 লেফট থেকে ওটা সামনের চাকা আটকে গেছিল, তখন দুটো রানওয়ে ব্লকড হয়ে গেছিল। তখন আমাদের ল্যান্ড করতে হতো ওই সেকেন্ডারি রানওয়েতে খুব শর্ট ডিস্টেন্সে, চার্লি ইন্টারসেকশন থেকে আমাদের বেরিয়ে যেতে হতো। সুতরাং এটা বাড়ানো খুবই দরকার। এবং আমার তো আমি জানি না এতদিন কোনো সরকার এই মসজিদকে সরাতে পারেনি কেন। এটা ইট ইজ নট এট অল ইন দ্য ইন্টারেস্ট অফ ফ্লাইট সেফটি। এবং কোনো রিলিজিয়াস স্ট্রাকচার যতই পুরনো হোক, এটা স্থানান্তর করতেই হবে এবং এটাকে এই রানওয়েকে বাড়ানো, এক্সটেনশন করতেই হবে। যদি এয়ারপোর্টকে এক্সটেন্ড করতে হয়, বাড়াতে হয় এবং যাত্রী নির্ভরতা, সেফটিটা আরও ইনক্রিজ করতে হয়। মিস্টার রায়চৌধুরী, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। তো এই যে বিমান ওঠানামার সময় বিপদ হতে পারত, সেই বিপদ এড়ানোর জন্য ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়? আমরা প্রাক্তন এটিসি ম্যানেজার, কলকাতার প্রাক্তন এটিসি ম্যানেজার মলয়দের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তার বক্তব্য একবার শোনাবো। যখনই একটা রানওয়ে ডিক্লেয়ার করা হচ্ছে, তার একটা বেসিক স্ট্রিপ বলে একটা কনসেপ্ট আছে, যে রানওয়ের আগে পিছে এবং সাইডে একটা নির্দিষ্ট ক্লিয়ারেন্স মেনটেন করতে হয় অ্যাজ পার ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ওটা মেনটেন করতে হয়। বেসিক স্ট্রিপের মধ্যে কোনো রকম কোনো অবস্ট্রাকশনস নট অ্যালাউড। এয়ার নেভিগেশনের জন্য যদি কোনো ইনস্ট্রুমেন্ট, যেমন কোনো অ্যান্টেনা যদি থাকতে পারে, সেটা থাকতে পারে, কিন্তু সেটা আবার ফ্র্যাঞ্জেবলি মাউন্টেড হবে। এই কারণে যে যদি সেটা এয়ারক্রাফট কোনো কারণে যদি রানওয়ে ওভারশুট করে, ওটা যদি ধাক্কা মারে, তাহলে ওটা অটোমেটিক যাতে কোলাপস করে যায়। এইভাবে এটাই কনসেপ্ট। আর কোনো হার্ড অবস্ট্রাকশন নট অ্যালাউড উইদিন বেসিক স্ট্রিপ। যদি কোনো কারণে একটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে, ল্যান্ড করার পর সে রানওয়ের মধ্যে নিজেকে থামাতে পারলো না, সে তখন ওভারশুট করলো, ওভাররান দ্য রানওয়ে, তখন সে তো গিয়ে ওই বেসিক স্ট্রিপের ওই কাঁচা জায়গার মধ্যে গিয়ে পড়ে এয়ারক্রাফটের সামান্য ড্যামেজ হলেও বেশি বড় দুর্ঘটনা ঘটবে না। আমার অপর সহকর্মী আবির আমার সঙ্গে রয়েছে। আবির, যা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম মেনে যা হওয়ার কথা ছিল না, তাই এতদিন হয়ে এসেছে। এবার যেটা হচ্ছে সেটা আন্তর্জাতিক নিয়ম মেনেই হচ্ছে। এবার এই কাজটা তো অনেক আগে করা যেত, বাধা কোথায় ছিল, সমস্যা কোথায় ছিল, কেন করা হয়নি এতদিন? প্রথমত তো এর ক্ষেত্রে একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব ভীষণ রকমভাবে ছিল। এবং অতনু, তোমাকে আমি জানিয়ে রাখি যে গত বিধানসভার অধিবেশনের সময়তে তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে একটি বিষয় আলোচনার জন্য নিয়ে আসা হয়। সেখানে কি ছিল আলোচনাতে তারা উল্লেখ করেছিলেন যে সরাসরি ইউরোপের যে বিমান কেন কলকাতা থেকে চলছে না। এবং সেই আলোচনাতে তৎকালীন বিরোধী দলনেতা, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং সেখানে তিনি তার বক্তৃতার মধ্যে সেই সময় রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন যে বারবার মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে বারবার রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে ওখানে যে ধর্মীয় স্থানটি রয়েছে, মসজিদটি রয়েছে, সেটাকে যেন সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন কতবার চিঠি দিয়েছেন, কি প্রসঙ্গে তারা বলছেন, যেটা এতক্ষণ ধরে সুমন্ত্রবাবু বা মলয়বাবু তারা ব্যাখ্যা করছিলেন, সেই প্রসঙ্গের কথাও তারা বারবার ধরে তুলে ধরেছিলেন। এবং আমার এটাও মনে আছে যে সেই আলোচনা পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছিলাম যে বিধানসভার লবিতে তৎকালীন রাজ্য সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বিরোধী দলনেতা তখনও বলেছিলেন যে গোটা বিষয়টিকে আপনারা দেখুন, আপনারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন, আপনি মন্ত্রী রয়েছেন, কিন্তু মানুষের নিরাপত্তার স্বার্থে, বিমান পরিষেবা সুরক্ষার স্বার্থে এটিকে তো অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু তখনও সরানো হয়নি এবং সেটা কার্যত প্রায় 2.5 বছরের বেশি সময় হয়ে গেল। তবে পাইলটরা যারা রয়েছেন, যারা এটিসির পরিচালনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিমান পরিচালনার নানা টেকনিক্যালিটিস রয়েছে তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের বক্তব্য যে বছর পর বছর এই নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোনোভাবেই এটিকে সরাতে পারা যায়নি এবং তার কারণ হিসাবে তারা রাজনৈতিক সদিচ্ছার অভাবের কথা বারবার ধরে বলছিলেন। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে একদম নিশ্চিত করে কলকাতা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে তারা আলোচনা করেছেন এবং তারা কথা বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সংগঠনের সঙ্গেও আগামী সময়ে সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া এবং যেটা কৌশিকদাও কিছুক্ষণ আগে দেখাচ্ছিল যে রানওয়ে এক্সপ্যানশন করাটা ভীষণ রকম জরুরি এবং যতটা রানওয়েটাকে বৃদ্ধি করতে পারা যাবে তত সুবিধা হবে। ঝুঁকিপূর্ণ বিমান ওঠানামার ক্ষেত্রে সেটা অত্যন্ত কমে যাবে, কোনো ঝুঁকি সে অর্থে থাকবে না। আর এই যে তুমি বললে যে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কয়েনেজ, রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কি হতে পারে এবার সেটা বিমানবন্দর দেখবে, কলকাতা দেখবে, উন্নয়নের উড়ানে আর বাধা থাকবে না। আমার সঙ্গে ক্যাপ্টেন, আমার সঙ্গে পাইলট সুমন্ত্র রায়চৌধুরী রয়েছেন। মিস্টার রায়চৌধুরী, একটু আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল আমি আরেকবার একটু বোঝার চেষ্টা করব আপনার থেকে, এই যে আমরা বলছি যে বাধা আর থাকছে না, উন্নয়নের উড়ান বাধাহীন, এই বাধাহীন হওয়া মানে এবার কি কি সুবিধা হবে? দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে রানওয়েটাকে এক্সটেন্ড করা যাবে এবং মেন প্রাইমারি রানওয়েটা যদি কোনো সময় ব্লক হয় বা মেনটেন্যান্সের জন্য যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বড় এয়ারক্রাফট নামা ওঠার জন্য কোনো অসুবিধা হবে না যদি এই সেকেন্ডারি রানওয়েটাও যদি ইকুয়ালি বড় হয়। বড় রানওয়েটা 12,000 ফুটের মতন আছে, সেকেন্ডারি রানওয়েটা অ্যাবাউট বোধহয় 9 কি 10,000 ফুটের মতন আছে। এটাকে যদি বাড়িয়ে 12,000 করা যায় তাহলে ইজিলি সেকেন্ডারি রানওয়েতেও ইউজ করা যেতে পারে ফর ল্যান্ডিং টেক অফ যদি মেন রানওয়েটা বন্ধ থাকে। দ্বিতীয়ত, হ্যাঁ, সাইমালটেনিয়াস রানওয়ে যদি ট্রাফিক মুভমেন্ট বেড়ে যায়, যেটা আমরা একবার এক্সপেরিমেন্ট করেছিলাম যে একটা রানওয়ে দিয়ে ল্যান্ডিং করবে, সেকেন্ডারি রানওয়ে দিয়ে টেক অফ করবে, তাতে হবে কি ফাস্টার মুভমেন্ট হবে। এখন যদি 24টা এয়ারক্রাফট যদি একটা ঘন্টায় যদি টেক অফ ল্যান্ডিং করতে পারে তখন আরও এয়ারক্রাফট অ্যাকোমোডেট করা যাবে, তখন 30টা এয়ারক্রাফটের মুভমেন্ট হবে পার আওয়ার। সুতরাং সেই দিক থেকে সব অ্যাডভান্টেজ তো আছেই এবং এক্সপ্যানশনের জন্যও এটা খুবই সুবিধে এবং সেফটির দিক থেকে তো বটেই। সুতরাং এটা খুবই প্রয়োজনীয় যে এই স্ট্রাকচার যাতে না থাকে এবং রানওয়ে যেন এক্সটেন্ড করা যায়, এক্সপ্যান্ড করা যায়। ধন্যবাদ। সুমন্ত্র রায়চৌধুরী পাইলট আমার সঙ্গে ছিলেন। আমার সঙ্গে নিউজরুম থেকে কৌশিক রয়েছে। কৌশিক, তুমি দেখাচ্ছিলে যে কোথায় সমস্যা, কোথায় জটিলতা, ঠিক কোন জায়গায় পড়ে রয়েছে, তুমি গ্রাফিক্যালি দেখাচ্ছিলে। এবার আমরা কি দেখতে পাবো? একদমই, দেখো, বিমানবন্দর শুধু নেহাতি একটা বিমান ওঠানামার জায়গায় তা তো নয়। বিমানবন্দর অনেক কিছু বলে দেয়, বিমানবন্দর অনেক কিছু সূচক। যেমন বিমানবন্দর সবার আগে বলে দেয় একটা বিমানবন্দর সেই শহরের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে, তার অর্থনৈতিক মেরুদণ্ডটা কতটা শক্তিশালী। কারণ সেই বিমানবন্দর দিয়ে কটা ইন্টারন্যাশনাল ফ্লাইট যায়, কত ঘন ঘন বিমান যাতায়াত করে, সেই বিমানবন্দর দিয়ে কত যাত্রী যাতায়াত করে, যাত্রী পরিষেবা পায় সেই বিমানবন্দর থেকে। এর থেকে বোঝা যায় ওই শহরের অর্থনীতিটা কোথায় দাঁড়িয়ে। কিন্তু কলকাতা বিমানবন্দরে এইটা একটা বড় সমস্যা ছিল, দীর্ঘদিনের সমস্যা, যেটা রাজ্য সরকার একটা তাদের সদিচ্ছার জন্য, রাজনৈতিক সদিচ্ছার জন্য এই যে সমস্যাটা, জটিলতাটা অবশেষে কাটতে চলেছে। এবং এই জটিলতাটা কাটার ফলে এবার কি হবে, অনেক বড় বড় যাত্রীবাহী বিমান সেইটা এবার কলকাতা বিমানবন্দরে ওঠানামা করতে পারবে। সেটাও আমরা গ্রাফিক্যালি দেখাবো। দেখো, এতদিন যেটা পারতো না কলকাতা বিমানবন্দরে, এবার কিন্তু সেকেন্ডারি রানওয়ের সামনে থেকে যদি মসজিদ সরিয়ে দেওয়া হয় তাহলে বোয়িং 787-এর মতো বিরাট একটা যাত্রীবাহী বিমান কলকাতা বিমানবন্দর দিয়ে ওঠানামা করতে পারবে এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে। এছাড়া তোমার এয়ারবাস A330-র মতো
বিমানও এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে যাতায়াত করতে ওঠানামা করতে পারবে। ফলে এইটা কিন্তু একটা উন্নয়নের উড়ান। এই যে এতদিন এখানে সেকেন্ডারি রানওয়ের সামনে এই জায়গাটায় একটা মসজিদ ছিল, যেই মসজিদটা থেকে সেকেন্ডারি রানওয়ের দূরত্ব ছিল মাত্র 165 মিটার, কিন্তু এই বিমান ওঠানামার ক্ষেত্রে, অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে আমাদের দেশের যেমন নিয়ম রয়েছে, আইন রয়েছে, তেমনি আন্তর্জাতিক আইন রয়েছে। সেই আইন বলে কোনো রানওয়ে থেকে রানওয়ের সামনে অন্তত 240 মিটার দূরত্বের মধ্যে, অন্তত 240 মিটার দূরত্বের মধ্যে কোনো রকম অসামরিক স্ট্রাকচার থাকতে পারে না। কিন্তু কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সেকেন্ডারি যেটা আমাদের রানওয়ে ছিল তার মাত্র 165 মিটার দূরত্বে ছিল মসজিদ। সেই মসজিদটাই এবার সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ধন্যবাদ কৌশিক। কৌশিক আমার সঙ্গে ছিল। আমি মিস্টার রায়চৌধুরী, সুমন্ত রায়চৌধুরীর সঙ্গে আরেকবার কথা বলতে চাইব। মিস্টার রায়চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। মিস্টার রায়চৌধুরী, আপনি সব দেশের নিরিখে যদি আমি জানতে চাই যে কোনো দেশের কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কখনো এইরকম কোনো কনস্ট্রাকশন রানওয়ের পাশে এভাবে বা রানওয়ের এত কাছে আপনি দেখেছেন কখনো? দেখুন, আপনার দর্শকদের আমি স্মরণ করিয়ে দিই যে আমার নলেজে নেই। যদি কেউ আমাকে স্মরণ করিয়ে দিতে পারে যে হ্যাঁ এই এয়ারপোর্টে বিশ্বে একটা স্ট্রাকচার, রিলিজিয়াস স্ট্রাকচার আছে বা এনি স্ট্রাকচার অ্যাট দি এন্ড অফ এ রানওয়ে অর দ্য বিগিনিং অফ এ রানওয়ে, হ্যাঁ, যদি দেখাতে পারে আইল বি ভেরি গ্রেটফুল টু দ্যাট পারসন। কিন্তু একটা স্ট্রাকচার, রিলিজিয়াস অর আদারওয়াইজ, আপনি এরকম পাবেন না উইচ ডাজ নট রিলেট টু দি এয়ারপোর্ট ইন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। Anywhere in the world, Kolkata is the only exception, এবং এটা 80 বছর ধরে এই এক্সেপশনটা চলছে। এটা চেঞ্জ হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার। সরাসরি নিউজ রুম থেকে কৌশিক ঘোষের। কৌশিক, আমরা গ্রাফিক্যালি দেখলাম এখন কি অবস্থা আছে, কি হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা প্রশাসন দেখতে পাচ্ছে, যেটা সরকার দেখতে পাচ্ছে, যে ভিশনটা জরুরি, সেই ভিশনের জায়গা থেকে একটু জানতে চাইবো। তুমি কিছুটা বলছিলে, আমি আরেকটু ডিটেলে জানতে চাইবো যে আমাদের কলকাতা, এই কলকাতার ইমেজ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন জায়গায় পৌঁছে যাবে? দেখো, এই মসজিদটা শতাব্দী প্রাচীন মসজিদ, কলকাতা বিমানবন্দরের ভিতরে। আসলে যখন মসজিদটি তৈরি হয়েছিল তখন ফাঁকা জমি ছিল, সেখানে একটি মসজিদ তৈরি হয়েছিল। তারপর যত দিন গেছে কলকাতা উন্নত হয়েছে, কলকাতা বড় হয়েছে, সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়েছে, কিন্তু এই মসজিদটি মসজিদের জায়গাতেই রয়ে গেছে, যেটা একটা উন্নয়নের উড়ানের পথে একটা বড় বাধা ছিল হিসাবেই দেখেছেন অনেকে, যেটা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। 9 তারিখ শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, যেটা দেখে অনেকেই মনে করছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এবার প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে, এবং দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি প্রতিটা আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে এবার টেক্কা দেবে আমাদের কলকাতা বিমানবন্দর। ধন্যবাদ কৌশিক।